নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি কথা বলি রিসেন্টলি আমরা দুখানা ট্রেড ডিল হতে দেখেছি। প্রথমত যদি কথা বলি একটা ট্রেড ডিল, এটা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, এবং আরো একটা যে ট্রেড ডিল সেটা কার সঙ্গে হয়েছে, সেটা হয়েছে এই আমেরিকার সঙ্গে। এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে বলতে পারেন জিরো ট্যারিফের কাছাকাছি। এবং এই আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে সেখানে ভারতের উপর যে ট্যারিফ সেটা কত বসানো হয়েছে 18%, যেটা আগে কত ছিল 50% ট্যারিফ ছিল, সেখান থেকে কমে 18%-এর আওতায় এসেছে। তবে এটা দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যখন ট্রেড ডিল হয়েছিল তখন মার্কেটে সেরকম পজিটিভ ইম্প্যাক্ট দেখা যায়নি, কিন্তু তারপরে যখন এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হলো তো খুব ভালো একটা র্যালি আমরা গতকালও দেখেছি, এবং আজকের দিনেও অনেক সেক্টরে ভালো র্যালি দেখা গেছে। তো এর পেছনে কারণ কি, যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হওয়াতে এই মার্কেট বাড়লো, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হওয়াতে এই মার্কেট বাড়লো না। তার যদি কারণটার কথা বলি তো প্রথমত আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে সেটা কিন্তু ইমিডিয়েটলি হয়েছে, মানে যখন ঘোষণা হয়েছে তখন থেকে এই যে ট্যারিফ সেটাই 50% থেকে কমে 18% হয়ে গেছে। কিন্তু সেখানে যদি এই ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হতে মোটামুটি 1 বছর সময় লাগবে, মানে এখনো ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়া জিনিসগুলোর উপর ট্যারিফ কিন্তু বসবে। তো এই ইউরোপিয়ান ইউনিয়ন কেন এদের উপর যাওয়া জিনিসগুলোর উপর এখনো ট্যারিফ বসবে, কেন ইমিডিয়েটলি হলো না? কারণ কি, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এটা কিন্তু একটা দেশ নয়, এটা হচ্ছে একটা ইউনিয়ন। তো এর মধ্যে মোট 27খানা দেশ রয়েছে। তো কি করতে হবে, সেই সব 27খানা দেশের সঙ্গে বিভিন্ন জিনিস সাইন করতে হবে, সেই সব ল্যাঙ্গুয়েজে এই যে ট্রেড ডিল সেটা ট্রান্সলেট করতে হবে, এবং সেই কারণে বিভিন্ন প্রসেসও রয়েছে। এই যে জিনিসটা সেটা কিন্তু দেরি হবে। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হওয়া মানে দেখতে পাচ্ছেন 27খানা দেশের সঙ্গে ট্রেড ডিল হয়ে যাওয়া। যেমন কি কি দেশ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন অস্ট্রিয়া রয়েছে, তারপরে বেলজিয়াম, তারপরে বুলগেরিয়া রয়েছে, ক্রোয়েশিয়া, তারপরে সাইপ্রাস, তারপরে চেক রিপাবলিক রয়েছে, তারপরে ডেনমার্ক, ইস্টোনিয়া, তারপরে ফিনল্যান্ড, তারপরে ফ্রান্সের নাম দেখতে পাচ্ছেন, জার্মানির নাম দেখতে পাচ্ছেন, তারপরে গ্রিস রয়েছে, হাঙ্গেরি রয়েছে, আয়ারল্যান্ড, তারপরে ইতালি, ল্যাটভিয়া রয়েছে, তারপরে লিথুয়ানিয়া রয়েছে, তারপরে লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, তারপরে পোল্যান্ডের নাম দেখতে পাচ্ছেন, পর্তুগাল রয়েছে, রোমানিয়া, স্লোভাকিয়া, তারপরে স্লোভেনিয়া, স্পেন রয়েছে এবং সুইডেন রয়েছে। মানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ট্রেড ডিল হচ্ছে তার মানে এই সমস্ত দেশের সঙ্গে ভারতের ট্রেড ডিল হচ্ছে। তবে এই যে ট্রেড ডিল সেটা হতে সময় লাগবে, মোটামুটি 1 বছর সময় কিন্তু লাগতে পারে, যেটা পীযূষ গোয়েলজি জানিয়েছেন। কিন্তু সেখানে এই আমেরিকা যে ট্রেড ডিল করে নিয়েছে এই 18%-এ, সেটা কিন্তু ইমিডিয়েটলি লাগু হয়ে গেছে। আর এই ট্রেড ডিল কমপ্লিট হওয়ার পর দেখতে পেয়েছেন কিছু কিছু সেক্টর রয়েছে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, এবং এই কারণে চাইলে কিছু কিছু সেক্টরের কোম্পানিগুলোকে অবশ্যই ফোকাসে রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে ওয়াচ লিস্টেও রাখতে পারেন, এবং চাইলে পোর্টফোলিওতেও রাখতে পারেন। তো সেরকমই একটা সেক্টর এবং সেই সংক্রান্ত কিছু স্টক নিয়ে আলোচনা করব। তো কোন সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, শুধুমাত্র টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি। আর কোন সেক্টরে কেন টাকা লাগাবেন, কেন সেখানে ব্যবসা বাড়ার সম্ভাবনা রয়েছে, কেন সেই শেয়ার বাড়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো আগে বুঝতে হবে। না হলে আপনি এখানে কিছু বুঝতেই পারবেন না যে কেন টাকা লাগাচ্ছেন। টাকা লাগাবেন, তারপরে হয়তো সেখানে ধৈর্য হারিয়ে ফেলবেন। তো চলুন সেগুলোও দেখে নিই, কেন এই টেক্সটাইল সেক্টর ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে এই টেক্সটাইল সেক্টর এটা কিন্তু খুবই ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। বর্তমানে আমাদের ইন্ডিয়ার ওপর কত পার্সেন্ট ট্যারিফ হয়েছে, আগে 50% ছিল, সেখান থেকে কমে 18% হয়েছে। তো এই ট্যারিফ জিনিসটা কি এইটাকে ভালোভাবে বুঝতে হবে। ধরে নিন কোনো একটা প্রোডাক্ট রয়েছে যেটা ভারতে তৈরি করতে 100 টাকা খরচা হচ্ছে, এবং সব দেশে তৈরি করতে 100 টাকা খরচ হচ্ছে। তো এই যে ট্যারিফ সেটা হচ্ছে আমেরিকাতে যাওয়ার পর যে একটা এক্সট্রা ট্যাক্স এই আমেরিকাকে দিতে হবে। তো ধরুন কোনো একটা প্রোডাক্ট যখন এই ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ ইন্ডিয়াতে 100 টাকায় তৈরি হলো, সেটাই আমেরিকাতে গিয়ে দাম হবে এই 150 টাকা। তারপরে ধরুন কোনো একটা জিনিস এই সিরিয়াতে তৈরি হলো, এই জিনিসটা আমেরিকাতে গিয়ে দাম হবে 141 টাকা। তারপরে যেটাই চায়নাতে সেটা দাম হবে ধরুন 134 টাকা। তারপরে যেটাই ভিয়েতনাম, বাংলাদেশ এখানে তৈরি হয়ে যাচ্ছে সেটা গিয়ে দাম হবে 120 টাকা। মানে কি, মানে এই আমেরিকান মার্কেটে এই বিভিন্ন দেশ থেকে যাওয়া যে জিনিসগুলোর দাম সেখানে অনেক পার্থক্য হয়ে যাচ্ছিল, এবং সব থেকে বেশি দাম হয়ে যাচ্ছিল কাদের জিনিসের উপর, এই ইন্ডিয়ার জিনিসের উপর। এই 100 টাকার জিনিসটা 150 টাকা গিয়ে বিক্রি হচ্ছিল। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার যে জিনিসের কেনাকাটা সেটা কমে যাচ্ছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন সেই যে ট্যারিফ সেটাই 50% থেকে কমিয়ে 18% করে দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে, এই 100 টাকার যে জিনিসটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে সেটা আমেরিকাতে গিয়ে 118 টাকায় বিক্রি হবে। আর সেই একই জিনিস যদি ব্রাজিল তৈরি করে বিক্রি করে তাহলে 150 টাকায় বিক্রি হবে। সেখানে চায়না যদি বিক্রি করে এই 34 থেকে 37 টাকা বেশি লাগবে। তারপরে ধরুন এই ভিয়েতনাম, বাংলাদেশ এরা তৈরি করে পাঠালো, সেই জিনিসটা কিন্তু 120 টাকায় বিক্রি হবে। মানে এখানে ইন্ডিয়ার যে প্রোডাক্ট তার দাম অনেকটা সস্তাই থাকবে, এবং সেই কারণে এই আমেরিকার যে পাবলিক তারা কিন্তু ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেটা কিনবে। আর যদি টেক্সটাইল সেক্টরের কথা বলি, এই টপ এক্সপোর্টার কারা কারা রয়েছে, এই চায়না রয়েছে, এদের দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট মার্কেট 32%। তারপরে বাংলাদেশ, এদের রয়েছে 5%। আর এখানে যদি কথা বলি চায়না এবং বাংলাদেশের তুলনায় বর্তমানে ইন্ডিয়ার যে ট্যারিফ সেটা কিন্তু কম। এই চায়নার উপর কত 34 থেকে 37%, এবং বাংলাদেশের উপর 20%, এবং সেখানে ইন্ডিয়ার যে ট্যারিফ সেটা হচ্ছে 18%। তো এর ফলে ইন্ডিয়া
ইন্ডিয়ার যে টেক্সটাইল সেক্টর সেটা কিন্তু দারুণভাবে উপকৃত হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এই খবর এসেছিল যে বাংলাদেশের যে টেক্সটাইল মিলগুলো রয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য এই যে স্ট্রাইক সেটা ঘোষণা করে দিয়েছে। মানে তাদের যে মিলগুলো সেগুলো বন্ধ রেখেছে। মানে বিদেশে ইন্ডিয়ার যে টেক্সটাইল তার যে চাহিদা সেটা কিন্তু আরো বেশি বাড়বে। আর ইন্ডিয়া যে টেক্সটাইল এক্সপোর্ট করে থাকে তার মধ্যে বেশি জিনিস কোথায় যায় দেখতে পাচ্ছেন। ধরুন এই 100 টাকার জিনিস এই টেক্সটাইল বিক্রি করছে, তার মধ্যে 27 থেকে 29 টাকার জিনিস এই আমেরিকাতে যেত। তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এরও নাম দেখতে পাচ্ছেন 17 থেকে 18%, এবং তারপরে বাংলাদেশ এরও নাম কিন্তু দেখা যাচ্ছে। তো যদি বাংলাদেশও এই টেক্সটাইল উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কিছু প্রোডাক্ট এই বাংলাদেশেও কিন্তু যাবে। মানে মোটামুটি দেখতে পাচ্ছেন এই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এই দুটো মিলিয়েই প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে। আর বর্তমানে যে ট্রেড ডিল সেটা কাদের সঙ্গে হয়েছে, এই ইউনাইটেড স্টেট এদের সঙ্গে হয়েছে এবং এই ইউরোপিয়ান ইউনিয়ন এদের সঙ্গে হয়েছে। আর এই ইউনাইটেড স্টেট এখানে তো এই টেক্সটাইল এটা কম দামে যাবে ইমিডিয়েটলি, কিন্তু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে যেতে কিছু দেরি হবে। প্রায় 1 বছর পরে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু সস্তায় যাবে। মানে কি, মানে ইন্ডিয়ার যে টেক্সটাইলের এক্সপোর্ট সেটা কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। আর টোটাল মার্কেটও দেখতে পাচ্ছেন অনেক বড় রয়েছে। এই টেক্সটাইল এবং অ্যাপারেলের যে এক্সপোর্ট সেটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 এই প্রায় $36 বিলিয়ন কাছাকাছি ছিল। এবং দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া এই এক্সপোর্টের দিক থেকে 6th লার্জেস্ট এক্সপোর্টার। এর আগে রয়েছে ইতালি, জার্মানি, ভিয়েতনাম, বাংলাদেশ এবং চায়না। তো এবার চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন। যেগুলোই আমেরিকাতে বেশি এক্সপোর্ট করে থাকে মানে টেক্সটাইল কোম্পানিগুলো, সেগুলোকেই ফোকাসে রাখতে হবে। দেখুন এই টেক্সটাইল সেক্টরে অনেক কোম্পানি রয়েছে, তার মধ্যে 4টে কোম্পানি আলোচনা করব। যদি প্রথম কোম্পানিটার নাম বলি সেটা হচ্ছে গোকুলদাস এক্সপোর্ট লিমিটেড। কোম্পানি কি কাজ করে দেখতে পাচ্ছেন, এই জ্যাকেট তৈরি করে, তারপরে প্যান্টস, টপ, শার্ট এগুলো তৈরি করে থাকে। আর লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখতে পাচ্ছেন এই ইউএসএ এইখানে যে পার্সেন্টেজ এটা হচ্ছে 72.5%। ইন্ডিয়াতে কিন্তু খুবই কম 12.5%। মানে বেশিরভাগ জিনিসই এই আমেরিকাতে যায় এবং এই ট্যারিফ কমার ফলে এই যে এক্সপোর্ট সেটা কিন্তু আরো বেশি বাড়বে। এবং যে আদার্স এইটা দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু বেশিরভাগ জিনিস এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে যায়। কোম্পানি দেখতে পাচ্ছেন ডিজাইন করে থাকে, ম্যানুফ্যাকচার করে থাকে এবং সেল করে থাকে কি ওয়াইড রেঞ্জ অফ গার্মেন্টস ফর মেন, ওমেন এবং চিলড্রেন। ছোট সাইজের কোম্পানি 6082 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। বর্তমানে যে দাম সেটা হচ্ছে 833 টাকা এবং হাই ছিল 1060 এবং লো 531। যদি কোম্পানির কোয়ার্টারের কথা বলি তো এতদিন ট্যারিফ ছিল, সেই কারণে ইয়ারলি দেখতে পাচ্ছেন এই সেলস কিছুটা ডাউন, 988 থেকে পড়ে 979। এই কোয়ার্টারলিও ডাউন, কিন্তু এরপরের একটা দুটো কোয়ার্টারে কোম্পানির এই যে সেলস এটা কিন্তু ইম্প্রুভ হবে। তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটাও পড়ে গিয়েছিল, এই 50 থেকে পড়ে 15-র ঘরে চলে এসেছিল এবং এই নেট প্রফিট এখানেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, এইখানে প্রোমোটার এদের কাছে 9% স্টেক রয়েছে। তারপরে এফআইআই এদের কাছে কত স্টেক রয়েছে, 23%। এখানে দেখতে পাচ্ছেন এফআইআই বাড়িয়েছে, এই 20% থেকে বাড়িয়ে করেছে 23%-এর উপরে। এই ডিআইআই এরাও বাড়িয়েছে, এই 31% থেকে বাড়িয়ে করেছে 39%। এবং সেখানে কমেছে কাদের থেকে, এই পাবলিকের থেকে। এই প্রায় 37% ছিল, সেখান থেকে কমে এখন 28% হয়ে গেছে। তো এটাকে অবশ্যই নজরে রাখবেন। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে বর্ধমান টেক্সটাইল। এই কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, সেল অফ ইয়ার্ন মানে বিভিন্ন যে উল জাতীয় জিনিস সেইগুলো সেল করে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ফেব্রিক সেইগুলো সেল করে থাকে। এই ইন্ডিয়াতে কোম্পানির ব্যবসা রয়েছে 56% এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে 44%। এবং এর বেশিরভাগই আমেরিকাতে রয়েছে এবং ইউরোপে রয়েছে। এটা বিভিন্ন ধরনের যে ইয়ার্ন তার সঙ্গে সঙ্গে ফেব্রিক, তারপরে বিভিন্ন ফাইবার এগুলো তৈরি করে থাকে। এর মার্কেট ক্যাপ কত, 14,222 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। বর্তমানে দাম 492, লো কত ছিল 361 এবং হাই হচ্ছে 546। কোম্পানির যদি কোয়ার্টারের কথা বলি, সেলস দেখতে পাচ্ছেন কিছুটা বেড়েছিল, এই 2465 থেকে বেড়ে 2505। এটা কোয়ার্টারলিও কিছুটা বাড়া ছিল। এবং এই নেট প্রফিট এটা ডাউন হয়েছিল 212 থেকে পড়ে হয়েছিল 168 এবং কোয়ার্টারলিও এটা ডাউন ছিল। তো এগুলোতেও এই যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু দেখতে পাবেন, তবে তার জন্য একটা দুটো কোয়ার্টার কিন্তু ওয়েট করতে হবে। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, এইখানে প্রোমোটারের কাছে 64% স্টেক রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রোমোটার কিছু স্টেক বাড়িয়েছে, 64.21% ছিল, সেখান থেকে বাড়িয়ে 64.44% করেছে। তারপরে এফআইআই এদের কাছে 5.72% রয়েছে, ডিআইআই এদের কাছে রয়েছে 16.34% এবং পাবলিক এদের কাছে রয়েছে 13.49%। তো প্রায় 87%-এর কাছাকাছি স্টেক এই প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই এদের কাছেই রয়েছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে অরবিন্দ লিমিটেড। এই কোম্পানি তো গার্মেন্টস তার সঙ্গে সঙ্গে ফেব্রিক্স এগুলো তৈরি করে থাকে। কোথায় কোথায় কিরকম কি লোকেশন ব্রেকআপ রয়েছে, এই ইন্ডিয়াতে প্রায় 60% এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে 40%-এর কাছাকাছি। আর এরও বেশিরভাগ এই ইউরোপে রয়েছে এবং আমেরিকাতে রয়েছে। এটাও একটা ছোট সাইজের কোম্পানি, 9,740 কোটি মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস 372, হাই কত ছিল 405 এবং লো হচ্ছে 272। এই সেলস এটা কিন্তু বেড়েছিল 2089 কোটি থেকে বেড়ে 2373 কোটি, যেটা কোয়ার্টারলি মাত্র 2 কোটি বাড়া ছিল। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এইখানে ডাউনফল দেখতে পাচ্ছেন, এই 106 থেকে পড়ে হয়েছে এই 101 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 107 কোটি। তো মোটামুটি বেশিরভাগ কোম্পানিগুলোতেই দেখতে পাচ্ছেন
এই যে নেট প্রফিট এটা কিন্তু ডাউন হয়েছিল। এবং এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, এইখানে যদি কোম্পানির প্রোমোটারের কাছে দেখেন এই 39.53% স্টেক রয়েছে। তারপরে এফআইআই এদের কাছে কত রয়েছে 16.58%। তো যদি এফআইআই এর দিকে দেখেন এদের যে স্টেক এই মার্চ 2024 থেকে কিন্তু বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআই এরাও স্টেক বাড়িয়েছে 14.88% থেকে বাড়িয়ে করেছে 19.30%, যেটা এর আগের কোয়ার্টারের থেকেও কিন্তু বেশি। এবং সেখানে পাবলিক এদের কাছে প্রায় 29% ছিল, সেখান থেকে কমে হয়েছে 24.65%। এবং এর আগের কোয়ার্টারের থেকেও এই পাবলিকের কাছে কিন্তু এই শেয়ার হোল্ডিং এটা কমে গেছে। এবং এই ভিডিও শেষ কোম্পানি কেপিআর মিল লিমিটেড, এইখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে 58% ব্যবসা রয়েছে। তারপরে ইউরোপ এখানে 24.3%, নর্থ আমেরিকা এখানে রয়েছে 8.8% এবং অস্ট্রেলিয়াতে রয়েছে 6.28%। তো এই আমেরিকা ইউরোপ এইগুলোতেই কিন্তু ব্যবসাটা বেশি রয়েছে। এই কোম্পানিটা এই যে ইয়ান তার সঙ্গে সঙ্গে নাইটেড ফেব্রিক, রেডিমেড গার্মেন্টস এইগুলো তৈরি করে থাকে। এর মার্কেট ক্যাপ একটু বেশি রয়েছে 33,990 কোটি, মানে মিড ক্যাপ সাইজের কোম্পানি। কারেন্ট প্রাইস 996, হাই ছিল 1395 এবং যে লো সেটা হচ্ছে 756। কোম্পানির এবারে এই যে কোয়ার্টারলি নাম্বার সেটা এখনো বেরোয়নি, দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর কোয়ার্টারের নাম্বার দেখাচ্ছে। তো যদি সেই নাম্বারটাও দেখি এটা বেশি ছিল 1480 থেকে বেড়ে 1632। তারপরে অপারেটিং প্রফিট এটাও বেশি ছিল 296 থেকে বেড়ে 314। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট এটাই 205 থেকে বেড়ে 218 হয়েছে এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল 213 কোটি। এবং এই কোম্পানি এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তাদের যে নাম্বার সেটা পেশ করবে। আর এখানে প্রোমোটারের কাছে কত রয়েছে 67.52%। তো এর আগের তুলনায় বেড়েছে, এই 66.31 ছিল। তো অনেক শেয়ারই এই প্রোমোটার কিনেছে। তারপরে এফআইআই এদের কাছেও কিছুটা বেড়েছে 6.45% থেকে বেড়ে হয়েছে 6.49%। এই ডিআইআই এদের কাছে 19.18% স্টেক রয়েছে। এরা যদি দেখেন লং টার্মে এই যে স্টেক সেটা বাড়িয়েছে, এই 14%-এর কাছাকাছি ছিল, সেখান থেকে বাড়িয়ে 19% করেছে। এবং যদি পাবলিকের কথা বলি, পাবলিকের কাছে কিন্তু এই কোয়ার্টারে স্টেক কমেছে, 7.85% স্টেক ছিল, সেখান থেকে কমেছে 6.80%। আর এগুলো আলোচনা করলাম মানে এই নয় যে শুধুমাত্র এই চারখানা কোম্পানি মার্কেটে রয়েছে, এছাড়াও আরো অনেক কোম্পানি রয়েছে। মানে পুরোপুরি ইন্ডিয়ার যে টেক্সটাইল সেক্টর সেটা কিন্তু সামনের 1.5 থেকে 2 বছর খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে। এবার আপনি চাইলে এই যে স্টকগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।